আজকে একদম নতুন চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। তোমাদের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কম্পিউটার সায়েন্সের একদম কোর কোর্স, যেটা মানে প্রোগ্রামিংয়ের অ্যাডভান্স এবং প্রবলেম সলভিং শেখার যে অ্যালগরিদমিক ওয়ে, তার নির্ভর করে হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের উপরে। তোমরা সি প্রোগ্রামিংয়ে অলরেডি ডেটা স্ট্রাকচারের কিছু কাজ করে আসছো, অ্যারে নিয়ে কাজ করছো না? অ্যারে কীভাবে ডিক্লেয়ার করা বা অ্যারের থেকে বিভিন্ন তার এলিমেন্টগুলোকে সার্চ করে বের করা, তাদের অ্যারের এলিমেন্টগুলোর সামেশন বের করা, আবার অ্যারে রিলেটেড বেশ কিছু প্রবলেমও সলভ করছো, ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেম সলভ করছো না? যোগ, ম্যাট্রিক্সের যোগ, মাল্টিপ্লিকেশন, এগুলো করেছো না? এই সব কিছুই ডেটা স্ট্রাকচারের পার্ট ছিল, ডেটাকে স্ট্রাকচার্ড করার একটা পার্ট ছিল। তো এই কোর্সের মধ্যেও অ্যানালাইসিস অব অ্যালগরিদম নামে একটা চ্যাপ্টার আছে, অ্যানালাইসিস অব অ্যালগরিদম। আর এই অ্যালগরিদমের উপরে ভালো কিছু জানতে হলে তোমাকে আগে ডেটার উপরে স্ট্রাকচার্ড নলেজটা থাকতে হবে। এখানে আমরা ডেটা স্ট্রাকচারের পার্টের সাথে সাথে অ্যালগরিদমিক পার্টেরও একটু আলোচনা করব। তার আগে আমরা একটু খুব সিম্পলভাবে দেখে নেই যে আসলে ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝায় আর অ্যালগরিদম বলতে কী বোঝায়। এই ব্যাপারে কোনো আইডিয়া আছে যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম কারো কোনো আছে? প্রথমে আসো ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রেই। ডেটা জিনিসটা তো সবাই জানো, তাই না? ডেটা বলতে আমরা যে নাম্বারগুলো নিয়ে কাজ করছি বা বিভিন্ন ইনফরমেশনে কাজ করি, আমরা এগুলোকেই ডেটা বলতেছি, তাই না? যেমন 5, 6, 7 এগুলোকে আমরা এখন ডেটা বলতেছি। 5 আর 7 যোগ করলে 12 হয়, আমরা এখানে 5 আর 7কে বলতেছি ডেটা, প্লাসটাকে বলতেছি অপারেটর, তাই না? ইকুয়াল, এগুলো একটা অপারেটর, তাই না? তো যাই হোক, এই ডেটাগুলোকে স্ট্রাকচার করা, ডেটাগুলোকে কোনো একটা সিস্টেমেটিক ওয়ের মাধ্যমে সেগুলোকে অর্গানাইজ করাটাই হচ্ছে স্ট্রাকচার। ডেটাগুলো যেরকম তোমরা এখানে যখন এসে বসেছো, তোমরা কি তোমাদের রোল মেনটেন করে বসেছো? সিরিয়ালি বসনি। তোমরা কিন্তু এসে এক একজন এক এক পজিশনে নিয়েছো। দ্যাট মিন্স তোমরা যদি এক একটা ডেটা হও, এই রুমটা যদি একটা লোকেশন, এই রুমটা তো আমাদের একটা লোকেশন, মেমোরির একটা লোকেশন। এখানে মনে করো এক একটা এই রো ওয়াইজ যে চেয়ারগুলো রাখা আছে, এগুলো হচ্ছে এক একটা সেল, এক একটা চেয়ার এক একটা সেল। তো তোমরা কি করেছো? এসে বসেছো, কিন্তু তোমাদের মধ্যে কোনো স্ট্রাকচার্ড ওয়ে নাই, অর্থাৎ এক একজন এক এক জায়গায় বসেছো। স্ট্রাকচার্ড ওয়ে বলতে কোনো সিস্টেম ফলো করনি। তোমরা যদি তোমাদের রোল অনুসারে সিকোয়েন্সিয়ালি বসতে, যে 1, 2, 3, 4 এভাবে সিকোয়েন্সিয়ালি, তাহলে কিন্তু একটা স্ট্রাকচার্ড ওয়ে হতো, যেটাকে আমরা বলতাম যে অ্যাসেন্ডিং অর্ডারে তোমরা বসেছো। ছোট থেকে, মানে রোলের ছোট থেকে ইনক্রিজ লেভেলে তোমরা পর্যায়ক্রমে বসেছো, এটা একটা সিস্টেম হতো। তো তোমরা যখন এসে এরকম এলোমেলো বসেছো, কোনো স্ট্রাকচার্ড ওয়ে নাই, সিস্টেম নাই, তখন সেটা হলো আনসর্টেড, মানে সর্ট করা নাই। সর্ট করা বলতে বোঝায় হচ্ছে দুইটা জিনিস। সর্ট একটা শব্দ, এটা দুইটা জিনিস হয়, A to Z হয় অথবা Z to A হয়। মানে হচ্ছে ছোট থেকে বড় হয় অথবা বড় থেকে ছোট হয়। অর্থাৎ 1, 2, 3, 4 এটা ছোট থেকে বড় হচ্ছে, এটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অর্ডার। এটাকে বলি আমরা অ্যাসেন্ডিং অর্ডার, ASC। আর একটা হচ্ছে বড় থেকে ছোট হয়, 5, 4, 3, এটাকে আমরা ডিসেন্ডিং অর্ডার বলি। ঠিক আছে? তো এই যে তোমরা সর্টের কোনো একটা মেথড ফলো করলা, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার, যার মাধ্যমে তোমরা হচ্ছে একটা সিস্টেম ফলো করা, মানে এই সর্ট সিস্টেম ফলো করে তোমরা সিকোয়েন্সিয়ালি বসেছো। সো তোমরা হচ্ছে স্ট্রাকচার্ড ওয়ে ফলো করেছো। অর্থাৎ ডেটাগুলোকে যখন অর্গানাইজ করব কোনো একটা সিস্টেমের মাধ্যমে, সেটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। এইখানে সিস্টেম বলতে সর্ট একটা সিস্টেম হইতে পারে। ঠিক আছে? তো আমরা এই ডেটা স্ট্রাকচারের মধ্যে ডেটাটাকে এরকম সর্ট করব, ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। এই সাজানোটার প্রয়োজনটা হচ্ছে পরবর্তী সময়ে যখন আমরা কিছু অ্যাডভান্স টেকনিক নিয়ে কাজ করব, সার্চিংয়ের। সার্চ বলতে বোঝায় কোনো একটা জিনিসকে খুঁজে বের করা। তো খুঁজে বের করার জন্য আমাদের টার্গেট নিতে হবে সবচেয়ে মিনিমাম সময় এবং সবচেয়ে বেশি মানে খুব দ্রুত, মানে বেশি কম সময় মানেই হচ্ছে খুব ফাস্ট খুঁজতে হবে। কম সময় মানেই খুব ফাস্ট, স্পিডটা বেশি হইতে হবে।
স্পিড বেশি হওয়া মানেই হচ্ছে সময় কম লাগবে, আর যখন সময় কম লাগবে তখন তোমার কষ্ট কম লাগবে। এখানে তিনটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। আবার যাকে খুঁজতেছি তাকে অনেক বিশাল বড় জায়গায় রাখা যাবে না, যত পারা যায় মিনিমাম স্পেসের মধ্যে রাখতে হবে। যত মিনিমাম স্পেসের মধ্যে রাখা যাবে তত বেশি পরিমাণে রাখা যাবে। আর যদি বেশি পরিমাণে রাখতে যাই তাহলে যদি আনসর্টেড হয়, কোনো সিস্টেম না থাকে, তাহলে কিন্তু একটা ডিসঅর্ডার থাকবে, তখন কিন্তু আমার খুঁজে পেতে অসুবিধা হবে। এই রুমের মধ্যে এসে আপনকে খুঁজে বের করাটা সবার মাঝে সার্চ করে খুঁজে বের করতে হবে। কিন্তু আমি যদি জানি যে আপনের ইন্ডেক্স নাম্বার, রোল নাম্বার আছে 37, এটা নিশ্চিত আমি 37 নাম্বার শেয়ারে গেলে পরেই তাকে পেয়ে যাব, মানে 37 নাম্বার ইন্ডেক্সে গেলেই পেয়ে যাব। এই রুমের মধ্যে তোমরা স্ট্রাকচারালি 150 জন স্টুডেন্ট সিকোয়েন্সিয়ালি বসতে পারো। সেক্ষেত্রে নির্দিষ্ট একজনকে খুঁজে বের করতে যে সময়টা লাগবে তার চেয়ে বেশি সময় লাগবে যদি সবাই এলোমেলো থাকো, এখানে 100 জন থাকো। এটা খুব ফিল করা যায় যখন অনেক সমাবেশ হয়, তখন কিন্তু একজনকে খুঁজে পেতে বেশি কষ্ট হয়। কিন্তু যদি বিভিন্ন সিনিয়র সবাই দেখবা যে প্রত্যেকের সিটকে ফিক্স করে দেওয়া হয়। যেমন ধরো একটা ইউনিভার্সিটি যখন কনভোকেশন হয়, অবশ্যই তো সিটগুলো প্রত্যেক স্টুডেন্টের এগেনস্টে চেয়ারটা ফিক্স করে রাখা হয়। এটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে কল করার জন্য। তো এই ডাটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা ডেটাটাকে যদি অর্গানাইজড করি তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ফাস্ট, এবং কস্ট খুবই কম হবে, যেহেতু ফাস্ট কাজ করব, অল্প সময় লাগবে, সো কষ্ট কম হবে। এরকমভাবে ডেটাটাকে অর্গানাইজডলি সাজানোটাকে, রাখাটাকে, ম্যানিপুলেশন করাটাকে, সেটাকে বলা হয় হচ্ছে ডেটা স্ট্রাকচার। খুব এক লাইনে যদি বলি, ডেটাকে স্ট্রাকচারডলি কোনো একটা নির্দিষ্ট মেথডের মাধ্যমে ডিসিপ্লিনারি ওয়েতে স্টোর করা, প্রয়োজন অনুসারে সেখান থেকে পুনরায় রিট্রিভ করা, আপডেট করা, ডিলিট করা, এই সকল কাজ ডেটা স্ট্রাকচারের মাধ্যমে হয়ে থাকে। ইন শর্টভাবে কি ডেটা স্ট্রাকচার জিনিসটা বুঝতে পেরেছো? কি মনে হয়, ফিল করা যাচ্ছে? কেউ একজন বলতে পারবা যে কি বুঝলা ডেটা স্ট্রাকচার? আপন বলতে চাচ্ছে। বসেই বলো। আর কেউ একজন? আশফাক বলো তো, কি বুঝছো? সিকোয়েন্স মানে কোনো না কোনো একটা মেথড, টেকনিক ইউজ করে। তুমি বলো তো, তুমি বলো তো। এই সবাই তো বললো, এটাও তো শুনে ফেললে। তুমি বলো তো। মানে ডেটার কন্ডিশন দুইটা হতে পারে। ডেটা যে থাকবে তার মেমোরিতে, লোকেশনে, এখানে দুইটা অবস্থা হতে পারে। একটা হলো সর্টেড, যেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের সিস্টেম ফলো করে আছে, আর একটা আনসর্টেড, যেটার মধ্যে ডিসিপ্লিন নাই, ডিসঅর্ডারভাবে আছে। যদি ডিসঅর্ডারভাবে থাকে তাহলে ডিসঅ্যাডভান্টেজটা বেশি, সার্চ করতে বেশি সময় লাগবে, সময় বেশি লাগার কারণে কস্ট বেড়ে যাবে, এতে কাজের স্পিডও কমে থাকবে, কারণ বেশি স্পেসের মধ্যে এলোমেলো খুঁজতে গেলে তো তোমার স্পিড স্লো হয়ে যাবে। আর যদি এমন হয় যে ডেটাগুলো অর্ডার অনুসারে আছে, ডিসিপ্লিনারিতে আছে, তাহলে আমরা শুধুমাত্র নির্দিষ্ট লোকেশনেই পিক করে তাকে অনায়াসে সার্চ করে বের করে ফেলতে পারি। সো এতে আমাদের সবাইকে সার্চ করার, পুরো রুম মানে পুরো স্পেসটাকে সার্চ করার কোনো প্রয়োজন নেই। তোমাদের যে হ্যাশিং মেথড করানো হচ্ছিল, ওখানে আমরা ডেটাগুলোকে অন্যকে কনফিউজ করার জন্য অনেক বেশি মেমোরিতে লোকেশন নিচ্ছিলাম। কারণ এই কারণে যে হাইড করে রাখবো কোথায়, যাতে অনায়াসে একজন খুঁজে না পায়, সময় বেশি লাগে। বাট এখানে আমরা কি করছি যে না, আমরা হচ্ছে ডেটাটাকে অর্গানাইজই রাখবো, বাট হচ্ছে যত কম সময়ের মধ্যে সার্চ করে পাওয়া যেতে পারে, এই জন্য ডেটাটাকে অর্গানাইজ করা। আর যদি কম সময় না লাগে তাহলে কিন্তু আমরা হিউজ বিগ টাইপ অফ ডেটা নিয়ে কাজ করতে আমাদের অসুবিধা হবে, কারণ টাইম আরও বেশি লেগে যাবে। সো বিগ ডেটার ক্ষেত্রে চিন্তা করতে গেলে অবশ্যই তোমাকে খুব ফাস্ট সার্চিং, ম্যানিপুলেশন, তারপরে রিট্রিভ, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই কাজগুলো করতে হবে খুব ফাস্ট। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এখন আসলে অ্যালগোরিদম জিনিসটা বলতে গিয়ে বোঝায় একেবারে খুবই সহজ ভাষায় হচ্ছে
অ্যালগোরিদম হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে, জাস্ট অ্যালগোরিদম ইজ এ সিস্টেমেটিক ওয়ে। এই সিস্টেমিক ওয়ে দিয়ে কী করবো? সিস্টেমিক ওয়ে তো বুঝতে পারছো, যেটা ধাপে ধাপে কাজ করবে, মানে 1 পাস বাই 2 পাস, দেন 3 পাস 4 পাস, মানে স্টেপ বাই স্টেপ কাজ করার যে টেকনিক, স্টেপ বাই স্টেপ কাজ করার যে টেকনিক, সেটাকে আমরা বলি অ্যালগোরিদম। যেমন হচ্ছে মনে করো তোমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাও, এর কিন্তু একটা প্রসিডিউর আছে। তোমাকে প্রথমে আগে তুমি তোমার ভিতরে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে কি না, একটা যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি গেলে আগে চেকিং কী করতে হবে, যে তোমার মিনিমাম অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্ট সেটা আছে কি না। তোমার এসএসসি ইন্টারমিডিয়েটে মিনিমাম 2.5 দুইটা যোগ করলে যাতে মিনিমাম 5, তাই না, এরকম মিনিমাম রিকোয়ারমেন্ট আগে আছে কি না। আবার কিছু কিছু জায়গাতে দেখবে কন্ডিশন এক্সট্রা বেশি থাকে, যেরকম ধরো বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটিতে যে সায়েন্সের কোর্সগুলোতে এ গ্রেড থাকতে হবে, মিনিমাম 70% মার্কস থাকতে হবে। এরপরে যখন তোমার এটা পাস হয়, যে মিনিমাম রিকোয়ারমেন্ট তোমার আছে, এরপরে দ্বিতীয় কাপটা হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন করার যোগ্যতা অর্জন করছো, এখন তুমি অ্যাপ্লিকেশন করো। মানে ফার্স্ট কাজ এইটা চেক করা, জাস্টিফাই করা যে আমি এলিজিবল কিনা ফর অ্যাপ্লিকেশন। দ্বিতীয় ধাপটা হচ্ছে এইবার অ্যাপ্লিকেশন করা, অর্থাৎ অ্যাপ্লিকেশন কমপ্লিট করা। 3 নম্বর কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনের পরে অনেক জায়গাতে আবার একটা শর্ট লিস্ট করে, অনেক জায়গাতে শর্ট লিস্ট নাই করলাম, মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, তাকে সরাসরি পরীক্ষার পারমিশন দিলাম, তোমাকে এন্ট্রান্স টেস্টে বসতে হবে। তৃতীয় ধাপ, এন্ট্রান্স টেস্টে একটা মিনিমাম মার্কস আছে, যেটা পেলে পরে তোমার নাম লিস্টে আসবে, আদারওয়াইজ ফেল হিসেবে গণ্য হবে, আসবে না। দ্যাট মিনস এখানেও একটা কন্ডিশন আছে যে 3rd পজিশনটা চেকিং হবে, তুমি এন্ট্রান্স টেস্ট দিবা এবং এখানে মিনিমাম একটা মার্কস পেতে হবে। এরপরে মিনিমাম মার্কস পাওয়ার পরে তোমাকে পরের স্টেপ, 4th স্টেপ হচ্ছে তোমাকে ভাইভা ফেস করতে হবে। ভাইভাটাকে পাস করলে তোমাকে বলবে যে তুমি এখন ফাইনাল সিলেক্টেড টু কনফার্ম ইউর অ্যাডমিশন, মানে তখন তুমি অ্যাডমিশন নেওয়ার জন্য কনফার্মেশন পাবা। কিন্তু কনফার্মেশন পাওয়ার পরেও তুমি যদি অ্যাডমিশন কনফার্ম না করো, তাহলে কিন্তু আবার ওটা বাতিল হয়ে যাবে, ওটার একটা টাইম লিমিট আছে, তারপরে কিন্তু আবার ক্যান্সেল হয়ে যাবে। আর যদি তুমি নাও, তাহলে তুমি অ্যাডমিশন কমপ্লিট করলে পরে এখন তুমি হচ্ছে কমপ্লিট করেছো, মানে তুমি এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে গণ্য হবা। অর্থাৎ ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে নিজেকে দেখার জন্য তোমাকে মিনিমাম 4 থেকে 5টা স্টেপ ফলো করে আসতে হবে। এই যে আমি স্টুডেন্ট হওয়ার জন্য 5টা স্টেপ ফলো করলাম এবং একটার পরে একটা, আমি চাইলেই কিন্তু সরাসরি 3rd নাম্বারটা করতে পারবো না। তার মানে হচ্ছে এই যে স্টেপ বাই স্টেপ তুমি একটা প্রসিডিউর ফলো করে আসলা, এই যে ফলো করে আসার যে ওয়েটা, সেই ওয়েটাই হচ্ছে অ্যালগোরিদম। অর্থাৎ আমরা যে ডেটাটাকে সর্ট করবো, এখানে সর্ট করার জন্য আমরাও কোনো না কোনো একটা মেথড ইউজ করব, যে মেথডটা স্টেপ বাই স্টেপ কাজ করবে। ওই যে স্টেপ বাই স্টেপ কাজ করার যে প্রসেস, ওটাকেই আমরা বলছি অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম জিনিসটা কি বোঝা দিছে? তোমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের স্যাররা আরও সফট এক্সাম্পলের মাধ্যমে হিউজ পরিমাণে কাজ করাবে। তবে এখানে যদি যতটুকু এই কোর্সের মধ্যে যতগুলো অ্যালগোরিদম দেখানো হবে, যদি তোমরা এটা ক্লিয়ার নিতে পারো যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, সবসময় গুরুত্ব দিতে হবে কনসেপ্টের দিকে। কখনোই এইটা গুরুত্ব দিও না যে আমি এই জিনিসটা পারি। তুমি এইভাবে ফিল করো যে আমি এই ফুল এনভায়রনমেন্টটা রিয়েলাইজ করতে পারি কিনা। যদি রিয়েলাইজ করতে পারো, দেন তোমার জন্য পরের স্টেপ ইজি। বাট এখন তুমি 2টা অঙ্ক সলভ করেছো, ইটস নট এনাফ। তোমাকে অবশ্যই এই 2টো অঙ্ক করার যে এনভায়রনমেন্ট, সেটাকে ফিল করে নিতে হবে। বুঝাইতে পারছি? তো এই ছিল হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম। এখন আমরা আসবো এই সর্ট টেকনিকে। অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো মেথড আছে, তবে এর মধ্যে খুবই জনপ্রিয় মেথড হচ্ছে সর্টিংয়ের জন্য এই সর্টিং যে টেকনিক আছে, এই সর্টিং টেকনিকগুলোর মধ্যে খুবই পুরাতন এবং পপুলার একটা টেকনিক হচ্ছে সিলেকশন সর্ট, ইনসারশন, বাবল, মার্জ, কুইক, আরও বেশ কিছু মেথড আছে। তোমাদের ডাটা স্ট্রাকচারের স্যাররা আরও অনেক বেশি করাবেন। আমরা এখানে ইন জেনারেলি এই 3টা করব, আর যদি সময় পাই তাহলে মার্জ করব। তবে যদি তুমি এই
3-4টায় যদি ম্যাথমেটিক্যালি এক্সপ্লেনেশনটা যদি ফিল করতে পারো, তাহলে তোমরা যেহেতু সি ল্যাঙ্গুয়েজ সবাই জানো, করে আসছো, আবার তোমরা এই মুহূর্তে জাভার উপরেও আসো, আমার মনে হয় যদিও আমার এই কোর্সের মধ্যে এটা ইমপ্লিমেন্টেশন করাটা বাধ্যতামূলক না, বাট আজকে এই সিলেকশন সেট করার পরে আমি অ্যালগরিদমিক এটাও দেখা দিচ্ছি, যদি চাও তো ইমপ্লিমেন্টেশন করে চেক করতে পারো। যদি দেখো যে ইমপ্লিমেন্টেশন হয়েছে বাট আমি বুঝিনি, তাহলে কিন্তু হবে না। তোমাকে একদম কোনো হেল্প ছাড়া নিজের চিন্তা থেকেই করে নিতে হবে। আর তুমি যদি অন্যেরটা ফলো করো, ইন জেনারেলি আমাদের স্টুডেন্ট একটা বড় ভুল করে, সেটা হচ্ছে ফার্স্ট টাইমেই অন্যের সলিউশন আগে দেখে ফেলে। এই কারণে তার চিন্তা চেতনাটা ওই যেটুক দেখছে ওইটুকের মধ্যে সীমাবদ্ধ থাকে, ভাবে যে এইটাই বুঝি শেষ, এর বাইরে আর কিছু ভাবা যাবে না। যে কোনো প্রবলেম তোমাদের সামনে আসলে আগে 3 দিন ধরে নিজে ট্রাই করবা। হয়নি, সমস্যা কি, হয়নি বলেই তুমি বারবার ট্রাই করবা। কিন্তু হ্যাঁ, যখন দেখবা যে না বেশ কিছুদিন ধরে আমি ট্রাই করছি, কোনোভাবে এটা কোথাও না কোথাও তো ফিল করবা যে এই জায়গায় আসার পরে হচ্ছে না, দ্যাট মিনস এইখানেই আমার কোথাও একটা প্রবলেম হচ্ছে। হতে পারে আমি কোনো টার্ম জানি না, এখানে কোনো কন্ডিশন আছে যেটা আমি জানি না, তখন তুমি অন্যেরটা দেখো। কিন্তু কখনোই ভুলে সিএসসি স্টুডেন্টের উচিত না অন্যেরটা দেখে অন্যের কোডটাকে আবার টাইপ করা। অন্যের কমপ্লিট দেখবা, নিজে বুঝে নিবা, খাতায় ড্রাফট বানাইবা, এরপরে নিজে টাইপ করবা, এরর আসবে নিজে সলভ করবা, অন্যের এরর দেখা যাবে না। কিন্তু আমাদের স্টুডেন্টের মধ্যে প্রবণতা হচ্ছে যেই একটা ভিডিও পায় বসে বসে ওইটা দেখে দেখে ওইটার কোড টাইপ করে, এতে যতটুকু প্রোগ্রামিং নলেজ থাকে সেটুকু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। অন্যেরটা দেখবা, ড্রাফট খাতায় নিজে তৈরি করবা, দেন তুমি নিজে কোড করবা, তার কোড দেখা যাবে না। এরর আসবে নিজে সলভ করবা, কিন্তু অন্যেরটা দেখা যাবে না। এররটা সলভ করাটাই তোমার চ্যালেঞ্জ, ওইটাই তোমার কাজ। যাই হোক, না 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 ব্রুট ফোর্সটা তুমি যদি, আচ্ছা এই শব্দটা যদি তুমি ইন জেনারেল ওয়েতে ইউজ করো, মানে নর্মাল কমন স্পেসে ইউজ করো, তাহলে ব্রুট ফোর্স বলতে একটু ফোর্স করাই বোঝায়, জাস্ট ফোর্স করে কাজ করা। মানে একটা কাজ ধরো কোনো একটা স্টেপে আসার পরে তুমি পরের স্টেপ জানো, কিন্তু তোমার আসতেছে না, কিন্তু তুমি ওখানে কী করলে একটা কন্ডিশন দিয়ে ওই স্টেপে চলে গেলা। কিন্তু এই কাজটা হলো কি, একটু সাময়িকের জন্য হচ্ছে ফোর্স করা, যে আমি মাঝের স্টেপটা ভুলে গেছি যে 4 থেকে 3-এ কি, 3 থেকে 4-এ কি যায়, কিন্তু 4 কি সেটা আমি জানি, আমি 3 থেকে 4-এ যাইতে পারছি না। কিন্তু যাওয়ার জন্য আমি কী করলাম, যেহেতু প্রসিডিউরটা আমি ভুলে গেছি, আমি এখানে একটা কন্ডিশন দিয়ে কিছু প্লাস মাইনাস করে বা কোনো একটা মানে নিজের থেকে একটা কিছু অ্যাডিশনাল কিছু করে সেখান থেকে পরের স্টেপে গিয়ে বাকি স্টেপ সলভ করে দিলাম। এটা কমন স্পেসে বোঝায়, বাট ব্রুট ফোর্সটা সাইবার সিকিউরিটির একটা পার্ট, যেখানে হচ্ছে মানে খুব করে বলতে বোঝা যায় হচ্ছে, যেরকম ধরো তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট, মনে করো যে আমি ট্রাই করছি কন্ট্রোল নেওয়ার, তো এই ট্রাই করতে নিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে যে আমি যতবারই কন্ট্রোল নেই কিন্তু বেশিক্ষণ আমার কন্ট্রোলে থাকে না। মানে হচ্ছে অপর পাশে যে সাইবার এক্সপার্ট, সে কী করছে, আমি কন্ট্রোলে নেই তা আবার চলে যায়। অনেক সময় আমরা বলি যে নেট আসতেছে আর যাচ্ছে, তাই না? এইরকম মানে আমি কন্ট্রোলে নিচ্ছি বাট চলে যাচ্ছে, নিচ্ছি চলে যাচ্ছে। তখন হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করা, যে আমার এরিয়া কন্ট্রোলে নিয়ে আসার পরে ওইটাকে কোনো না কোনো ওয়েতে যে কোনো মূল্যে নিজের উপরে ধরে রাখাটা। অপরদিকে কিন্তু ট্রাই চলছে বারবার আমার কাছ থেকে কন্ট্রোলটা নিয়ে যাওয়া, কিন্তু সে নিতে পারছে না, কারণ আমি এখানে অনেক পরিমাণে ফোর্সের সাহায্যে একদম বলতে পারো ইনফাইনাইট কোনো ওয়েটের মাধ্যমে আমি এটাকে রেখে দিয়েছি, এবং যতক্ষণ আমি রাখতে পারছি, ঠিক আছে, এটা এক ধরনের ব্রুট ফোর্স। আর একটা ব্রুট ফোর্স হলো জোর করে ইনজেক্ট করা। মানে কোডিংয়ের ভাষায় বললে আমরা বলতে পারি তোমরা জাভাতে ট্রাই ক্যাচ করেছো ফাংশন, এটা এক ধরনের ব্রুট ফোর্স। এটা প্রোগ্রামিং ভাষায় যদি বলি তাহলে এইটাকে আমরা বলবো জাভার ক্ষেত্রে একটা ব্রুট ফোর্স। এখন আশা করি যারা ট্রাই ক্যাচ বুঝছো তারা বুঝে যাওয়ার কথা। তবে ওটা মূলত হচ্ছে তোমার সাইবার সিকিউরিটির বিশেষ একটা পার্ট। কেউ যদি ব্রুট ফোর্স লেভেলে যেতে পারো, বাংলাদেশে মিনিমাম 70-80,000 স্টার্টিং স্যালারি পাবা। যদি ব্রুট ফোর্স কন্ট্রোল করতে পারো ভালো স্যালারি পাওয়া যায়।
স্টার্টিং লেভেলে। ওকে, আমরা আসি সিলেকশন সর্ট। অনেকগুলো সর্টের মধ্যে সিলেকশন সর্ট আমাদের টার্গেট। তো এই সর্ট করার জন্য আমরা ডেটা নিব। তোমরা প্রোগ্রামিংয়ে অ্যারে করে আসছো, ভাবতে পারো যে আমরা যে ডেটা নিচ্ছি সেই ডেটাগুলো একটা অ্যারের মধ্যেই নিচ্ছি। সাপোজ আমরা একটা ডেটা নিচ্ছি হচ্ছে এরকম, দেখো এইখানে যে ডেটাগুলো আছে, আমরা এইখানে ডেটা নিলাম কয়টা? 6টা, তাই না? হ্যাঁ, 6টা ডেটা নিয়েছি। আমরা অ্যারেতে জানি যে এই ডেটাগুলো অ্যারেতে 0 ইন্ডেক্স থেকে থাকে। এইখানে টোটাল ডেটা n = আমাদের কাছে 6, তাই না? আচ্ছা, এটার ইন্ডেক্সিং শুরু হয়েছে 0 থেকে, গেছে হচ্ছে আমাদের যে টোটাল ডেটা 6 তার 1 কম, অর্থাৎ n-1 পর্যন্ত। অর্থাৎ আমরা ধরতে গেলে এটা 0 to n-1, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, এটা আমাদের লিমিট। ঠিক আছে, মানে যদি কোনো কারণে এই সর্ট করার সময় আমাদের কোনো লুপ চালাইতে হয় তাহলে অবশ্যই সেটা এই 0 to n-1 এর মধ্যে আসবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের কাজ সর্ট করব অ্যাসেন্ডিং অর্ডারে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা মানে এইখানে সবচাইতে মিনিমাম ডেটাটা আগে আসবে, তারপরে তার থেকে একটু বড়, তার বড়, এভাবে ম্যাক্সিমাম পর্যন্ত চলে যাবে। অর্থাৎ আমরা যদি এইটাকে দেখি, সর্ট করলে প্রথমে আসবে 1, তারপরে আসবে 3, তারপরে 4, তারপরে হচ্ছে 7, 8, 10। এইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, তাই না, যে এটাকে আমরা যদি অ্যাসেন্ডিংয়ে সাজাই তাহলে এই রকম রেজাল্ট আসবে। কিন্তু এটা তো আমরা ম্যানুয়ালি এভাবে করলে হবে না, আমাদেরকে কোনো একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে। যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা বলতেছি সিলেকশন সিস্টেমের মাধ্যমে করব। তো প্রথমে আসি ম্যাথমেটিক্যালিভাবে এটা কীভাবে সলভ হয়, এরপরে আমরা হচ্ছে অ্যালগরিদম ওয়েতে যাই। ম্যাথমেটিক্যালি সলভ করতে গেলে আমরা প্রথমে যে কাজটা করতে পারি, যে এইখানে আরেকটু পরিচয় নেই, এইখানে যদি এই অংশটা ধরি, এইটা হচ্ছে আমাদের এই পজিশনটা স্টার্টিং পজিশন, এই 0 ইন্ডেক্সটা আমাদের স্টার্টিং পজিশন। আর এই স্টার্টিং পজিশনের লেফট সাইড যেটা, অর্থাৎ এই পাশটা, এইটা হচ্ছে আমাদের সর্টেড। এইখানে কোনো ডেটা নেই, কিন্তু যা আছে বুঝে নিতে হবে যে এর এই পাশে যা আছে সেটা সর্টেড, কারণ আমরা 1 by 1 এইদিকে সর্টেড ডেটাকে সাজাবো। একটা করে ডেটা আনবো, সেটা স্থির রেখে আর একটা আনবো, পর্যায়ক্রমে এইভাবে সবগুলো নিয়ে আসবো। আর এই পাশে যে 0 ইন্ডেক্স থেকে এই 5 পর্যন্ত যে ডেটা আছে, এইটাকে আমরা বলতেছি আনসর্টেড অবস্থায় আছে। এই আনসর্টেড অবস্থাটাকে সর্টেড কমপ্লিট করতে পারলে সিলেকশন মেথডের মাধ্যমে, তাহলে অটোমেটিক্যালি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ডেটাটা পেয়ে যাব। তো সিলেকশনের মাধ্যমে সর্ট করার নিয়ম হচ্ছে প্রথম ডেটাকে মিনিমাম ধরে নিতে হয়। মানে মনে করি যে প্রথম ডেটা 0 ইন্ডেক্সের যে ডেটা ভ্যালু কত সেটা তো আমাদের কাছে বিবেচ্য নয়, আমাদের কাছে হচ্ছে লোকেশন ধরে ধরে কাজ করো। আমরা ধরেই নিচ্ছি 0 ইন্ডেক্সে যে ডেটাটা আছে অর্থাৎ 7, এই ডেটাটা আপাতত সকল ডেটার চেয়ে সবচেয়ে মিনিমাম। কিন্তু কথাটা কতটা সত্য চেক করতে হবে। অর্থাৎ এই 7 0 ইন্ডেক্সে আছে, এই ইন্ডেক্স 1 বাড়াইতে হবে, 1-এ আসবে। এখানকার যে ডেটা আছে সেই ডেটার সাথে সে চেক করবে ছোট না বড়। যদি ছোট হয়, যদি এটার চেয়ে ছোট হয় তাহলে যেমন আছে তেমনই থাকবে। কিন্তু যদি কোনো কারণে এই স্টেপটা ছোট হয়ে যায়, এই স্টেপটা বড় হয়, তাহলে তারা নিজেদের অবস্থান চেঞ্জ করে ফেলবে। এইরকম 1 by 1 নিজেদের মধ্যে চেক করে করে তারা সবচাইতে মিনিমাম ছোট ডেটাটাকে আগে নিয়ে আসবে। মানে এখানে এরকম যে এই 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করে দেখলো যে এটা কিন্তু কি হচ্ছে লেস দেন 7। এইখানে হচ্ছে কীরকম, এই ডেটাটা এই ডেটাটার সাথে কম্পেয়ার করব। আমরা দেখতেছি যে 7 এটা লেস দেন 4, এটা হয় না, তার মানে সে আবার সামনে চলে যাবে। এই পজিশনটা বেড়ে যাচ্ছে, কিন্তু এই পজিশনটা স্থির আছে, এটা 0 ইন্ডেক্স, ঠিক আছে। বাট এই পজিশনটা ইন্ডেক্স ছিল 1, এইবার কিন্তু আরও 1 বেড়ে যাবে, বেড়ে গিয়ে হবে 2 নাম্বার ইন্ডেক্স।
অবশ্যই প্রথম পর্যায়ে প্রথম স্টেপেই প্রথমটাকে মিনিমাম ধরে পুরা ডেটাকে সার্চ করে সবচাইতে মিনিমামটাকে খুঁজে বের করতে হবে। যেমন ধরো আমি এইখানে 7 নিলাম 0 ইন্ডেক্সে, এটা 1 ইন্ডেক্সে 4 আছে, আমরা এটা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে এইটা ট্রু না। তাহলে সে কী করবে, আবার চলে যাবে সামনে গিয়ে এরপরে হচ্ছে এখানে 7 তো আছে, এটা রেখেই দিয়েছি, এরপরে হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স অর্থাৎ 10-এর সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে যে ঠিক আছে, তাই না? আচ্ছা, না 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 এইখানে হচ্ছে তোমার হচ্ছে এইটা হচ্ছে আমরা ধরে নিলাম আই, এটা আই ধরে নাও প্রথম পর্যায়ে আই। তো আই ধরে নিয়ে আচ্ছা কোডিংয়ে পরে আসি, আগে ম্যাথমেটিক্যালি সলভ করি পরে কোডিংয়ে আসি। তো প্রথমে আমরা যে কাজটা করবো যে এই ডেটাকে প্রথম এইগুলোর মধ্যে সার্চ করে সবচেয়ে মিনিমামটাকে সামনে নিয়ে আসবো। তো সেই হিসেবে আমরা যদি এখানে ধরি যে 5 নাম্বার 1 কী হবে, এই 7 যখন এই সবার মাধ্যমে সার্চ করবে তখন কিন্তু এই 1টাকে সবচাইতে মিনিমাম পাবে। যখন মিনিমাম পাবে তখন এই মিনিমাম নাম্বার এই প্রথম ইন্ডেক্সের সাথে নিজেদের অবস্থানটা চেঞ্জ করবে, মাঝেরগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। সে প্রথম নিজেদের মধ্যে চেকিং করে করে সবচাইতে মিনিমাম নাম্বারটা খুঁজে বের করবে, কিন্তু মিনিমাম নাম্বারটা খুঁজে বের করে প্রথম যেটা আমরা ফিক্স করেছি মিনিমাম ধরে নিয়েছি, এই মিনিমাম নাম্বারের সাথে যেটা জেনুইন মিনিমাম তাদের অবস্থানের পরিবর্তন ঘটবে। অর্থাৎ 1 যে কাজটা হবে, এইখানে 7 আছে, এইখানে চলে আসবে 1, কারণ এইটার সাথে এইটা সবচাইতে মিনিমাম নাম্বার, আর এই পজিশনে চলে যাবে 7, মানে একদম মিনিমাম নাম্বারের সাথে এই 0 ইন্ডেক্সের নাম্বারটা নিজেদের অবস্থান শুধু চেঞ্জ করবে। মাঝের যে ভ্যালুগুলো আছে যেগুলো যেমন আছে তেমনই থাকবে, এইগুলোর কোনো পরিবর্তন হবে না। এখন হচ্ছে এই যে লোকেশনটা তৈরি হলো 0 ইন্ডেক্সের, এইটা এখন শর্টেড লেভেল। এরপরে হচ্ছে পাস 2তে এসে এখানে 1 কিন্তু আছে, এটা শর্টেড হয়ে গিয়েছে। এখন এই পজিশনটা 1 বাড়বে, বেড়ে এই 4টাকে ধরে নেবে হচ্ছে সবচাইতে মিনিমাম। এরপরে সে পুরা ডেটার মধ্যে সার্চ করে সে দেখবে যে এই 4-এর চেয়ে ছোটো আর কিছু আছে কিনা। তো যখন সে সার্চ করবে তখন এই 4 আর এই 3 এদের মধ্যে অবস্থার পরিবর্তন হবে, অর্থাৎ এই লোকেশনে চলে আসবে 3, এই লোকেশনে চলে যাবে 4, বাকি যে ডেটাগুলো আছে সেগুলো নিজস্ব অবস্থানেই থাকবে। এই পজিশনটা এখন আমার শর্টেড হিসেবে কাউন্ট হবে। এরপরে আবার পাস 3-তে যাব, পাস 3-তে এসে এইটুকু শর্টেড, এখানে 1 3 থাকবে, এইটা সাথে এখন চেকিং হবে এই পুরো অংশের আনশর্টেড পার্টের মধ্যে যখন চেক হবে সবচাইতে মিনিমাম নাম্বার খুঁজে পাবে এই 4। তাহলে কি করবে, এইখানে 4 চলে আসবে আর 4-এর পজিশনে 10 চলে যাবে, তাদের ইন্ডেক্সে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, আর বাকি যে নাম্বারটা আছে সেম পজিশনে থাকবে। এরপরে আসে আবার পাস 4, তো এই অংশটুকু এখন শর্টেড এক স্টেপ করে 1 3 4। এখন এই অংশের মধ্যে দেখা যাচ্ছে সবচাইতে এইটার সাথে চেকিং যখন হবে তখন এটা সবচেয়ে মিনিমাম হবে, এখানে 7 আসবে, এখানে 10ই থাকবে, এইখানে 8 চলে যাবে। এখন এই অংশটুকু শর্টেড হিসেবে কাউন্ট হবে। আমরা যাব পাস 5-এ, তো এখানে শর্টেড অংশ যেটুকু আছে যেমন আছে তেমনই থাকবে, এটুকু শর্টেড ছিল। এই অংশটুকুর মধ্যে যখন চেকিং হবে তখন এখানে 8 আসবে, এখানে 10 যাবে, এই অংশটা শর্টেড হবে। এই অংশ শর্টেড হওয়ার পরে আমরা যদি পাস 6-এ যাই তাহলে দেখব যে এইখানে এই লাস্টেতে একটিই আছে, তার আর কারোর সাথে কম্পেয়ারের সুযোগ নেই, সো বাই ডিফল্টই সে তার
সর্টেড অবস্থায় তৈরি হবে, অর্থাৎ আমাদের ডেটাটা এটা সর্টেড হয়ে যাবে। এটা 1 3 4 7 8 10 এইটাই হচ্ছে আমাদের একদম n-1 পর্যন্ত সার্চিং হয়ে গেছে, তাদের লোকেশনগুলো ঠিক হয়ে গেছে। সো একদম 5 6 এসে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের সর্টেড ডেটা। এইখানে এই যে ইন্ডেক্স 0 1 2 3 5 পর্যন্ত গিয়েছিল, এইটা হচ্ছে আই যদি ধরি তাহলে দেখো প্রথম পাস ওয়ানটা এইটা হলো i = 0 ছিল, পরেরটা হলো i = 1, i = 2 3 4 5। আমার ওই আয়ের মানটা ইন্ডেক্সের মানটা 0 to 5 পর্যন্ত সার্চ হয়ে গেছে, আমরা সর্টেড ডেটা পেয়ে গিয়েছি। এইটা হলো ম্যাথমেটিক্যালি এক্সপ্লেনেশন, যে ম্যাথমেটিক্যালিভাবে এভাবেই সলভ হয়। এইটা আগে বুঝতে পেরেছো কিনা এটা কনফার্ম করো। তার মানে সিলেকশনে কি হয়, একটা ডেটাকে সিলেকশন করে নিতে হয় যে এটাই মিনিমাম ধরে নিচ্ছি, ধরে নিয়ে সবচাইতে মিনিমাম নাম্বারের সাথে লোকেশনের চেঞ্জ হয়। এই যে লোকেশনের চেঞ্জ হয় এটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয়, তোমরা সিতে করে সব। এই যে ডেটার লোকেশনের ভ্যালুগুলোকে আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি, এর ডেটা বিতে যাচ্ছে, বি এর ডেটা এতে আসতেছে। সি এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় তোমরা জানো যে এটাকে সব বলে। তো এইখানেও যখন এই 7 আর 1 এদের মধ্যে চেঞ্জ হয়েছে তখন আসলে এই লোকেশনের সোয়াপ হয়েছে। ক্লিয়ার? আর সোয়াপ তো তোমরা জানোই যে এই যে এইটা তোমরা তো জানো যে a = 2 আর b = 3। এখন এর মধ্যে 3 নিব আর b এর মধ্যে 2 নিব, তোমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে সোয়াপ করে দাও, তাই না? যে একটা প্রথমে হচ্ছে কি করো, টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে এর ভ্যালুটাকে পাস করাও, এরপরে এ খালি, এর মধ্যে বি এর ভ্যালুটা পাস করে দাও। এখন বি খালি, বি এর মধ্যে কি হয়, ওই টেম্পোরারি যে ভ্যালুটা সেটা চলে আসে। এইটাকে হচ্ছে তোমরা সোয়াপ বলো, তাই না? আর যদি এক হচ্ছে সোয়াপ ফাংশন ইউজ করে করা যায়, এইটা তো সোয়াপে কোনো ফাংশন ইউজ করা হয়নি, থার্ড পার্টি একটা ভেরিয়েবল ইউজ করে কাজটা করা হয়েছে, মানে উইদাউট ফাংশনে করা হয়েছে। আর এক আছে যখন সোয়াপ করা হয় ফাংশন দিয়ে, তখন লেখে কীরকম মনে আছে, এ বি এভাবে লিখে দিলেই হয়। এটা একটা সোয়াপ ফাংশনে যে কমা বি দিলেই অটোমেটিকলি এর ডেটা বিতে, বির ডেটা এতে চলে যায়। সোয়াপ ফাংশন ইউজ করেও কাজটা করা যায়। যখন আবার প্লাস মাইনাস করে করা যায়, মানে একাধিক ওয়ে তোমরা জানো। তার মানে যখন আমরা এই পজিশনে সোয়াপ করব, তুমি কিন্তু প্লাস মাইনাস করেও করতে পারো, এই যে এরকম একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়েও করতে পারো। প্লাস মাইনাস নিয়ে করলে কি হয়, অতিরিক্ত ভেরিয়েবলের প্রয়োজন হয় না। যখন তোমাকে বলা হয় প্রোগ্রামিংয়ে যে সোয়াপ করো উইদাউট থার্ড ভেরিয়েবল, তখন তোমাদের প্লাস মাইনাসেই যেতে হয়। আর যখন হচ্ছে তোমরা কিছুই বলে না, তোমরা ইঞ্জিনিয়ার সবাই এটাকে খুব ভালো প্রিফার করে। আর যখন কেউ একটু ভালো বুঝতে শিখে যায়, সে ফাংশন ইউজ করে, দেখে যে এত বড় কোড লিখবো কেন, আমি এটা লিখবো, তাই না? আচ্ছা, তাহলে আশা করি এই পরীক্ষার হলে তোমাদের কোশ্চেনের দুইটা ধাপে আসবে। এক, তোমাকে এরকম ডেটা দিয়ে দেওয়া থাকবে, বলা হবে এটাকে সর্টেড করো ইউজিং সিলেকশন অর ইনসারশন অর বাবল অর মার্জ। তো যখন ইনসারশন ওয়েতে হবে তখন তোমাকে এই প্রসিডিউরটা খেয়াল রাখতে হবে, কারণ সিলেকশনেরটা আবার এর থেকে একটু ভিন্ন ওয়ে, বাবলটা আরেকটু ভিন্ন ওয়ে, মার্জ আরেকটা ওয়ে। তোমরা ওয়ে শিখতে পারবো এক একটা, ঠিক আছে? তো এটা ছিল হলো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। এই জিনিসটাকেই যদি আমরা খুব শর্ট করে একটু অ্যালগোরিদমের মতন করে দেখি, তাহলে আমরা কিভাবে দেখতে পারি যদি অ্যালগোরিদম ওয়েতে দেখি। তোমরা জানো যে অ্যালগোরিদমের ক্ষেত্রে দুইটা জিনিস কমন থাকে, একটা হলো স্টার্ট আর একটা এন্ডিং। এটা হচ্ছে ফর্মুলাই এরকম যে তোমাকে স্টার্ট আর এন্ডিং লিখতে হবে। তো তোমরা জানো যে এটা স্টার্ট লেখা, তো স্টার্ট লিখেই দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন কাজ, এরপরে হচ্ছে আগে ডেটার ইনপুট, তাই না? এই ইনপুটটা কোথায় হচ্ছে, ডেটাটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে। তোমাদের অ্যালগোরিদমিক টিচাররা যে অ্যালগোরিদমিক ওয়েতে লেখে, মানে যেটা অ্যালগোরিদমিক স্ট্রাকচারে অ্যালগোরিদম লিখলে পরে এই মুহূর্তে অনেক স্টুডেন্ট ক্ষেত্রে টাফ মনে হতে পারে। এই কারণে অ্যালগোরিদমিকটাকে ওন ভাষার মতন লিখতেছি আমি, বোঝানোর সুবিধার্থে। যখন বুঝে যাবা তখন তুমি দুই একটা অ্যালগোরিদম যদি অ্যালগোরিদমিক স্টাইলে দেখো যে আসলে ওন ভাষায় না লিখে অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজটা কেমন হয়, মানে একটু সুডো স্টাইলে কীভাবে হয়,
তখন কিন্তু লেখাটা ইজি হয়ে যাবে। তো যেহেতু এই কোর্সটা কিন্তু আমরা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়তে আসিনি, আমরা এখানে শুধুমাত্র একটা বেসিক আইডিয়া নিতে আসছি যে আচ্ছা এইরকম কিছু করা যায়। আর এর ফলাফলটা কোথায় পাবা? ওই স্যারের ক্লাসে। আর সেটা তোমাদের জন্য ওয়েট করতেছে, সামনেই চলে আসবে। যেহেতু তোমরা কি তোমাদের কি কম্পিটিটিভ প্রোগ্রামিং 1 দিয়েছি? তার মানে নিশ্চিত হবে সামনের সেমিস্টারে তোমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং 1 আসতেছে। এই কম্পিটিটিভ প্রোগ্রামিং 1 আসলে অবশ্যই ওখানে স্যাররা হয়তো যেতেও পারে, এখানে নাও পারে যেতে। কম্পিটিটিভ প্রোগ্রামিং 1টা ওই তোমাদের যে সি করাইছে বেসিক, এই বেসিক ফান্ডামেন্টালের মধ্যে আছে, নাম্বার থিওরির সাথে কানেক্টেড, আর অ্যালগরিদমিকটা কানেক্টেড কম্পিটিটিভ প্রোগ্রামিং 2 এর সাথে। তোমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম এবং কম্পিটিটিভ একসাথে দেওয়া হয়। এই কারণে যদি একসাথে পড়ানো হয় তাহলে কম্পিটিটিভ 2 এর সাথে সাথে অ্যালগরিদমের একটা ভালো রিলেশন। একই সেমিস্টারে যদি তুমি একদিকে অ্যালগরিদম শিখতেছো আর একদিকে প্রবলেম সলভ করতেছো তাহলে ইজি হয়। আর আমি যদি আগে অ্যালগরিদম শিখাই পরে আবার যাই, পরে আবার আসবে যে স্যার ওইটা তো আবার একবার একটু বলেন, ঝামেলা। হ্যাঁ না, তোমাদের যে আবার কোর্সগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম একসাথে, আলাদা না। তোমাদের কিন্তু ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম কিন্তু একসাথে, আলাদা না, ঠিক আছে? এই জন্য একসাথে করতে হবে। কত বাজে? সময় আছে এখন অনেক। আচ্ছা, এরপরে আমাদের কি কাজটা হবে? অ্যারেতে ডেটা ইনপুট করতে হবে, তাই না? ডেটাগুলোকে অ্যারেতে ইনপুট করতে হবে, অর্থাৎ ডেটা যে ইনপুট হবে ইন অ্যান অ্যারে, ডেটাগুলোকে অ্যারেতে ইনপুট করতে হবে। এটা অন ল্যাঙ্গুয়েজে হচ্ছে ডেসক্রিপটিভ ওয়েতে অ্যালগরিদম লেখা যায়, কিন্তু এটা মেইন স্টাইল না, তোমাদের স্টাইলটা ভিন্ন হবে, অ্যালগরিদমের সারা শিখিয়ে দেবে। 3 নাম্বার, এখন হচ্ছে সিলেকশন মেথড ইউজ করতে হবে। ডেটা ইনপুট হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে আমাদের সবচাইতে মিনিমাম যে নাম্বার, সবচাইতে মিনিমাম নাম্বারটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আমরা একটা নাম্বার মনে করা হচ্ছে এটাকে আমরা মিনিমাম হিসেবে আগে সিলেক্ট করে নিতে পারি। যেমন এখানে এইটা I0, এটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা একটা মিনিমাম নাম্বার, তাই না? আচ্ছা, এইটাকে মিনিমাম নাম্বার ধরে নিয়ে আমরা পুরো অংশের মধ্যে একটা সার্চ করে সবচেয়ে মিনিমাম নাম্বারটা নিয়ে এসে তার সলভ করি। অর্থাৎ মিনিমাম নাম্বারটা ধরে এরপরে আমরা এখানে একটা লুপ চালাইতে পারি। এখানে একটা লুপ চলবে। এই লুপটা কত দূর হবে? 0 টু আমার যে ডেটার সাইজ আছে তার থেকে 1 কম, অর্থাৎ n-1 পর্যন্ত একটা লুপ চলবে। এই লুপ চলার পরে আমরা যেটা সবচাইতে মিনিমাম নাম্বার হবে যে মিনিমাম সবচাইতে নাম্বার পরবর্তী, এইটা তো ধরেছি, এইটা কিন্তু আমার জন্য এখন এটা পেয়েছি, এইটা হচ্ছে সবচাইতে মিনিমাম নাম্বার। যে মিনিমাম নাম্বারটাকে আমরা হচ্ছে এই হলো আর এই হলো এই মিনিমাম নাম্বারগুলোর মধ্যে আমরা কি করে দিব? সোয়াপ করে দিব, যদি তারা মিনিমাম হয়। যদি এইখানে কন্ডিশনটা ট্রু হয় তাহলে মানে এখানে একটা কন্ডিশন থাকবে, তার মানে এখানে একটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশনটা দিতে গেলে অবশ্যই এইখানে একটা কন্ডিশন দেওয়া মানে হচ্ছে আমাকে চেক করে দেখতে হবে যে এর ক্ষেত্রে এইটা হচ্ছে এইটা লেস দেন কিনা মিনিমাম নাম্বার। আমি একটু লিখে বলি, এইখানে যে এইটা ধরেছি এইটা হচ্ছে মিনিমাম নাম্বার। এই মিনিমাম নাম্বারটা আর এই দুইটার মধ্যে সেকেন্ডটা হচ্ছে এইটা হলো মানে প্রথমে হলো ইন্ডেক্স, এটা আউটার লুপ। এই যে পাস হচ্ছে যেটা, এটা আউটার লুপ। ইনার লুপটা হচ্ছে এই অংশটুকুর মধ্যে যে সার্চ করে যাচ্ছে, দ্বিতীয় অংশে যে সার্চ, সেটা হলো তো আমরা মানে কি এই 5, অর্থাৎ যেটা লেস দেন যদি এটা হয় তাহলে পরে আমরা তাদের মধ্যে সোয়াপ করে দিব, সোয়াপ হয়ে যাবে ডেটার মধ্যে। বুঝতে পারছো? আচ্ছা, সোয়াপ হয়ে যাওয়ার পরে এইভাবে কত দূর পর্যন্ত চলতে থাকবে? এইভাবে দেখো এর মান যতক্ষণ না n সংখ্যক পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ এইখানে পাস হচ্ছে 0 to 5, আর এরপরে যে দ্বিতীয় লুপ মানে ইনার যে লুপ, সেটা কিন্তু চলতেছে কোথা থেকে? ইনার লুপটা চলতেছে এই পজিশন থেকে এই পজিশনটা ইনার লুপের এর মান স্টার্টিংয়ে কত হবে?
আরেকবার বলি, 0 থেকে ইন্ডেক্স এটা পাস হচ্ছে 0 to 5, এটা আউটার লুপ, বাইরের অংশ। এরপরে ইনার লুপে কি হচ্ছে, এই পজিশন থেকে চেকিং করতে যাচ্ছি না, মানে ভেতরে এখন চেক করতেছি, এই নাম্বারটাকে ধরে ভেতরে চেক করছি। তো চেক করতে গেলে ভেতরে তো আর একটা লুপ দিতে হবে, যেটা ধরে নাও জে। তাহলে জে এর ভ্যালু স্টার্টিংটা হচ্ছে এই পজিশন থেকে, এটা তো প্রথমে ধরেই নিয়েছি। তাহলে এই পজিশন থেকে শুরু হতে গেলে এই জে এর মান কত হইতে হবে, আয়ের মানের সাথে এক যোগ করতে হবে। আয়ের মানের সাথে এক যোগ করলে পরে জে এর স্টার্টিং ভ্যালু পাওয়া যাবে। আবার দেখো, যখন আয়ের মান 2 নাম্বার ইন্ডেক্সে আসবে, এই পর্যন্ত শর্টেড হবে, এই পর্যন্ত শর্ট হয়ে গেছে। এর পরের অংশ এই জে এর মান পেতে গেলে, এই জে এর মান পেতে গেলে এই জে এর মান কত হইতে হবে, আয়ের যে মান এখানে কত 0 1 প্লাস 1, তার মানে কত পাবো, এইটা হবে 1, এইটা হচ্ছে 1 2, এই পজিশনটা কত 2। আবার খেয়াল করো, যখন এই পজিশনটা পেতে যাচ্ছি তখন এখানে জে ইকুয়াল টু কত হচ্ছে, আই প্লাস 1, মানে এইখানে আই মানে কিন্তু এইখানে কত 2, আর এইটা হচ্ছে আমাদের 3। এই 3 পেতে হলে কিন্তু এই আয়ের মানের সাথে এক যোগ করতে হবে। পর্যায়ক্রমে জে এর মান কী করবে, আয়ের মানের সাথে এক যোগ করে করে পাওয়া যাবে সামনের দিকে আসতে হলে। এত দূর, এখান থেকে কত দূর পর্যন্ত যাবে, এখান থেকে তত দূর পর্যন্ত যাবে, এন সংখ্যক পর্যন্ত যাবে, মানে সরি এন এর চেয়ে কম, এন এর চেয়ে কম পর্যন্ত যাবে। অর্থাৎ এই সবটা কমপ্লিটলি একটা লুপের মাধ্যমে চলতে থাকবে। এটা হচ্ছে জে ইকুয়াল টু আই, জে ইকুয়াল টু আই প্লাস 1 টু এন পর্যন্ত এটা চলতে থাকবে। ঠিক আছে, এই পুরো অংশটা শেষ হয়ে গেলে পরে আমরা সর্টেড ডেটা পাবো। এটা ধর আমরা 4 স্টেপ বললাম, যে এর পরেতে গিয়ে আমরা একদম কমপ্লিট, যদি এই লুপটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা সর্টেড ডেটা পেয়ে যাব, এরপরে শেষ হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এইটার ক্ষেত্রে অঙ্কটা এখন একটু মুছে দিই। তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে তোমাকে আগে একটা অ্যারেতে ডেটা নিয়ে নিতে হবে, প্রথমে ডেটা নিয়ে নিতে হবে, তাই না? অ্যারেতে তো ডেটা কীভাবে ডিক্লেয়ার করে তোমরা জানো, সেই স্টাইলে এটাকে আমরা ধরো রেখে দিলাম। তোমরা জানো যে এখানে ডেটা এইভাবে রাখে, তাই না? 7 4 10, ওইটা তো জানো, তাই না? এভাবে ডেটা রেখে দিলাম। এরপরে লুপ ইউজ করব। তো প্রথমে হচ্ছে পাস, এই পাস এটা হচ্ছে আউটার লুপ, 0 to n-1 পর্যন্ত চালাইতে হবে। সো আমরা এখানে লিখতে পারি যে ফর i ইকুয়াল টু 0, i লেস দেন n-1, তারপরে কত দূর যাচ্ছে, এত দূর পর্যন্ত। এইটুকু বুঝতে কি করানো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এন এর মানে যে এখান থেকে তাহলে আমরা বের করে নিব, এখানে n ইকুয়াল টু 6 আমরা বলে দিলাম। আর এক উপায় আছে সাইজ এফ ফাংশনের মাধ্যমে বের করে নিবা, লেন্থ বের করে নিবা। মানে দুইটা ওয়ে করা যায়। এক, তুমি বলে দিতে পারো যে ইউজারের কাছ থেকে নিয়ে, ও অ্যারে ডিক্লেয়ার করার সময় তো n বলে দেওয়া যায়, অ্যারের সাইজ বলে দিয়ে ইউজার ডিফাইন করে নিবা, অ্যারের সাইজ 6 দিয়ে নিবা, দেন ইউজার ডিফাইন করে ইনপুট নিবা, তাহলে অটোমেটিক্যালি n এর মান হয়ে যাবে। আর একটা উপায় আছে, যদি এরকম ডিক্লারেশন করে নিতে হয়, কাউন্ট করতে হবে। কাউন্ট করার উপায় দুইটা, এক তুমি বলে দিতে পারো যে এখানে 6, আর এক উপায় হচ্ছে তুমি সাইজ এফ ফাংশন ইউজ করে বের করবা। সাইজ এফ ফাংশন দিয়ে যেভাবে বের করে, এটা মোটামুটি সিতে যারা করছো তারা জানার কথা, ওই স্টাইলেই করবা। আমি শুধু এখানে সারাংশটা লিখতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে সার্চ করব কি, এই পাস, এই 0 to 5 পর্যন্ত সার্চ হবে, যেটা এইভাবে সার্চ হবে। এরপরে আমরা যদি কাজটা করেছি, প্রথম যে 0 ইন্ডেক্সের ভ্যালু আছে এটাকে মিনিমাম ধরে নিয়েছি। তার মানে আমাদের করে নিতে হবে যেটা, যে আই এর যে মান, এই মানটাকে আগে মিনিমাম ধরে নিতে হবে। কারণ হচ্ছে এখানে আই বলতে কত, আই 0-র কথা বলছি, এই মানটা আমরা ধরে নিচ্ছি আগে মিনিমাম। কারণ এই মানটা কিন্তু চেঞ্জ হবে, একবার 0, একবার এই পজিশনে, একবার এই পজিশনে, যেরকমভাবে
যাবে। এই কারণে কিন্তু আয়ের মানটাকে আমরা আগে ধরেই নিচ্ছি যে এটাই মিনিমাম, তাই না? এটা মিনিমাম হওয়ার পরে এরপর আর একটা চেকিং এখানে করতে হয়, একটা লুপ চালাইতে হয়, তাই না? যে এই লুপটার কথা বলছিলাম যে পর্যন্ত যাবে, তার মানে এইখানে তোমাকে আর একটা ফর লুপ নিয়ে নিতে হবে, যেটা হবে জে। এই জে এর মানটা বলেছিলাম যে আয়ের মানের সাথে এক যোগ করে বৃদ্ধি করতে থাকবে, তারপরে হচ্ছে এটা কত দূর পর্যন্ত যাবে, যে লেস দেন এন পর্যন্ত যাবে, লেস দেন এন মানে 5, লেস দেন এন মানে 5 পর্যন্ত চলে যাবে, আর এখানে হচ্ছে এক এক করে তো বাড়তেই থাকবে, এভাবে যাবে। এইটা যখন যাবে তখন চেকিং করবে এই ডেটাগুলোর মধ্যে, এইগুলোর মধ্যে 1 বাই 1 চেকিং হতে থাকবে। তো চেকিং হওয়ার জন্য আমরা বলেছিলাম যে যে এই মানটা যদি ছোট হয় মিনিমাম নাম্বারের ক্ষেত্রে, এখানে এই মিনিমাম না, এই মিনিমাম নাম্বার যে নাম্বারটা আমরা ধরে নিয়েছি, অর্থাৎ আমরা ধরেছি 7, এইখানে আয়ের মান 0 ইন্ডেক্সে 7, তার মানে এইখানে এই 7, আর এইখানে যে মানে কোনটা, যে মানে হচ্ছে এই 4টা, যেটা হচ্ছে যে মানে হচ্ছে জে প্লাস আই প্লাস 1, মানে জের মানটা হচ্ছে এখানে 4। যদি এইটার চেয়ে ছোটো হয় তার মানে এখানে ইফ কন্ডিশন দিতে হবে, তার মানে এখানে ইফ কন্ডিশন দিয়ে এই চেকিংটা করতে হবে। এইখানে হচ্ছে একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে, তাই না? যদি এইটা হয় তখন কি করবে, নিজেদের মধ্যে সব করে ফেলবে। এটা হওয়ার পরে অর্থাৎ এদের ভিতরে এইভাবে চলতে থাকবে, যেতে 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 তাকে মিনিমাম নাম্বার আগে খুঁজে বাইর করতে হবে। যখন মিনিমাম নাম্বারটা পেয়ে যাবে তখন তাদের মধ্যে সব ঘটবে। আচ্ছা, এ পর্যন্ত এসে গেলাম আমরা, তাই না? এখন হচ্ছে আমরা মিনিমাম নাম্বারটার মধ্যে সব করব। যদি এরকম হয় যে এই কন্ডিশনটা যদি ফলস করে, ফলস করলে যেমন আছে তেমনই থাকবে, সে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আর যদি এরকম হয় যে না, কন্ডিশন ট্রু হয়ে গেছে, তাহলে সে সোয়াপের মধ্যে চলে যাবে, এইটাকেই ধরে নেবে। অর্থাৎ এইখানে আমাদের যেটা এর মান, এটাকে ধরে নেবে হচ্ছে মিনিমাম, এইটাকেই ধরে নিবে মিনিমাম। এ পর্যন্ত ক্লোজ হয়ে যাবে ইফ, আর এই ফর এইটুকু ক্লোজ হয়ে যাবে। এইটা হচ্ছে ইফের জন্য, আর এইটা হচ্ছে এই ফরের জন্য, এতটুকু কাজ সে করে নেবে। কিন্তু যদি এরকম হয় এইখানে এসে এইটা নট ইকুয়াল হয়, এখন আসতে হবে। যদি ট্রু হয় তাহলে তো সে মিনিমাম নাম্বার ধরেই নেবে, কিন্তু যদি এইটা তো না হয়, নট না হয়, তার মানে হচ্ছে যদি এই মিনিমাম নাম্বারটা নট ইকুয়াল আই হয়, যদি এরকম হয় তাহলে তাদের মধ্যে সলভ করবে। যদি সমান না হয়, সমান যদি হয়, তা এমনও তো হতে পারতো এটাও 7, এটাও 7, মানে সব সাইতে মিনিমাম নাম্বার 1 2বার আছে, 3 2বার আছে, 4 2বার আছে, তখন কি হবে, শুধুমাত্র যখন ট্রু হচ্ছে তখন ওটাকেই মিনিমাম নাম্বার হিসেবে নিয়ে নেবে। কিন্তু যদি সমান না হয় তখন তাদের মধ্যে সলভ হবে, যেটা আমরা এখন বলতেছি। যদি এই ঘটনা এসে সমান না হয় তাহলে এখানে সলভ করে দেবে। এখানে হচ্ছে এ জে এ আই, আর হচ্ছে এ জে, এটা হলো আই মিনিমাম, এদের মধ্যে সে সলভ করে নেবে। এরপরে প্রিন্ট, এখানে প্রিন্ট একটা ফাংশন ডিক্লেয়ার করে, প্রিন্ট ফাংশনটা দিয়ে করতে পারবে না, একটা ফর লুপ চালিয়ে দিবা, ওই 0 to এইটার মতো, এটা একটা ফর লুপ চালিয়ে দিলেই হবে। এর মাধ্যমে সে বাই ডিফল্ট সলভ হয়ে যাবে। অর্থাৎ এইটা হওয়ার পরে এরপরে কিন্তু ক্লোজ হয়ে যাবে, এই আউটার লুপ পর্যন্ত শেষ হয়ে যাবে। পুরা কাজ শেষ হওয়ার পরে তুমি প্রিন্ট করে দিবা আর একটা ফর লুপ চালিয়ে i equal to 0 থেকে i less than n-1 i প্লাস করে এইখানে হচ্ছে প্রিন্টএফ যেভাবে জানো
সেভাবে দিতে এখানে কি হবে এ আই, এটা প্রিন্ট করে দিতে পারো ফুল কাজটা কমপ্লিট হওয়ার পরে। এই কাজটা বাসায় ট্রাই করো, কিন্তু সেক্ষেত্রে এখানে যেহেতু সব ফাংশন ইউজ করেছি তাহলে হেডার ফাইল কিন্তু ডিক্লেয়ার করে নিও, আর নাহলে এখানে থার্ড পার্টি ইউজ করিও। এইভাবে এখানে এইভাবে করা যেত যে এ আই এর মানটাকে আগে একটা টেম্পোরারির মধ্যে দিয়ে দেওয়া যেত, তাহলে এ আই এটা ব্ল্যাঙ্ক হয়ে যেত, এখানে মিনিমাম নাম্বারটা দিয়ে দেওয়া যেত, আর এইখানে মিনিমাম নাম্বার যেটা সেটা হচ্ছে এই টেম্প ভেরিয়েবলটা চলে আসতো। এই অংশটুকু ইউজ করেও এই মাঝ অংশে কাজ করতে পারো, সেক্ষেত্রে আবার হেডার ফাইল লাগবে না। কিন্তু এইভাবে সোয়াপ ফাংশন ইউজ করলে আবার সোয়াপের হেডার ফাইল কিন্তু ডিক্লেয়ার করে আসতে হবে। যার যেভাবে ভালো লাগে সেভাবে চেক করতে পারো। এইটা করার সময় একটা এরর আসবে, এই এররটা সলভ করে আমাকে একটু জানাবে এররটা কি বলেছিল। এইটা তোমাদের অ্যাসাইনমেন্ট মানে হোমওয়ার্ক, এইটা হলো হোমওয়ার্ক, ঠিক আছে? এই কোর্সের জন্য কোডিং করাটা জরুরি না, তোমাদের পরীক্ষার হলে কোড লিখতেও বলবে না, শুধুমাত্র ফার্স্ট টাইম এটি একটু লিখলাম। ইন জেনারেলি এই কোর্সে যতগুলো অ্যালগরিদম আমরা পড়বো সবগুলো শুধু এই ম্যাথ আর এই অ্যালগরিদম, ওই পার্টে যাব না। কিন্তু এইটা জাস্ট একটু শখ করে লিখলাম। আমরা শুধু হ্যাঁ পরীক্ষার হলে এই পাসগুলো মেনশন করতে হবে, এরকমভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন মানে এভাবে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি শো করতে হবে। হ্যাঁ এমনও আছে যে 2 পৃষ্ঠা লাগছে হওয়ার পরে হয় বেশি মার্কস তো, কারণ এই প্রসেসে তেমন কোনো মানে লজিক অ্যাপ্লাই করছো না, তুমি কোনো সময় লাগছে না। তোমার এই টেবিল করার কি দরকার, তুমি লেখার সময় একটু খালি স্টেট যদি সোজা রেখে লেখো তাইলেই তো হয়ে গেল। আমি তো ঘর করেছি, তুমি ঘর না করে যদি লেখার সময় একটু ফাঁকা ফাঁকা করে লেখো, মানে কলামটা যাতে ঠিক থাকে, তাহলে পরেই তো হয়ে গেল। আর বড় কথা না, টেবিল করে করলেই, টেবিল করার জন্য স্কেল ইউজ করা যাবে না, তো হাতের কলম দিয়েই করবা। এইটার জন্য তো সময় ড্রেসিং টেবিলের সামনে বসার তো দরকার নাই।